ডেঙ্গু রোগীর প্লাটিলেট দ্রুত কমায় বাড়ছে রক্তের চাহিদা, জোগাড় করতে গিয়ে প্রতারণার অভিযোগ। বিপাকে করোনা চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান, 1 বছরেও পাওনা দেয়নি সিএমএসডি। তাশখন্দে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের সম্মেলন, করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্য। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অর্জন শূন্য, বললেন পুতিন। মার্কিন অস্ত্র নিয়ে তালেবানের কুচকাওয়াজ। সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের রেকর্ড গড়লেন রোনালদো, পেছনে ফেললেন ইরানের আলী দাইকে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ তোমা এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাব পুরো খবরে। হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে। রক্তে প্লাটিলেট কমে যাওয়ায় রোগীর স্বজনরা খুঁজছে রক্তদাতাকে। চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে ব্লাড ব্যাংকগুলো। রক্তের সংকটে প্রতারণার শিকারও হচ্ছেন অনেকে। রক্তদান প্রতিষ্ঠানগুলো বলছে, করোনার কারণে রক্তদাতার সংকট তৈরি হয়েছে। ডেঙ্গু জ্বর কমিয়ে দেয় রক্তের প্লাটিলেট। এই অবস্থায় নতুন রক্ত দিতে হয় শরীরে। যাদের প্লাটিলেট কমেনি তারাও রয়েছেন দুশ্চিন্তায়। যে কোনো সময় হতে পারে সংকটময় পরিস্থিতি। আল মামুন, ছেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত। 1 ব্যাগ প্লাটিলেটের জন্য দরকার 4 জন রক্তদাতা। 2 জন পেলেও বাকি 2 জনের খোঁজে এসেছেন রক্তদান প্রতিষ্ঠান কোয়ান্টামে। কি হয় না আমি জানি না, যদি পাই তো আমার ভালো, না পাইলে কিছু বলার নেই। 4 জন ডোনার থেকে একটা লাগবে আর কি, প্লাটিনাম যে একটা সাদা রক্ত যেটা প্রয়োজন ওইটা একটা লাগবে। মামুনের মতো প্রতিদিন অসংখ্য মানুষ ছোটাছুটি করছে রক্তদান প্রতিষ্ঠানে। প্রতিদিন গড়ে 180 ব্যাগ প্লাটিলেটের চাহিদা থাকলেও রক্তদাতার অভাবে তা পূরণ সম্ভব হচ্ছে না। 5 জন ম্যানেজ হয়েছে, এর মধ্যে একজন আছে আবার টিকা দেওয়া 14 দিনের মধ্যে রক্ত দিতে পারবে না। তো তারপর আবার ম্যানেজ করে আবার সকালবেলা আরেকজন আনানো হয়েছে। আমি রক্তের জন্য কালকে থেকে আজকে পর্যন্ত দৌড়াতেছি। কালকে নিছি 4 ব্যাগ, আজকে নিছি 4 ব্যাগ, 6 ব্যাগ, টোটালি আমি 10 ব্যাগ নিছি। এই জায়গা থেকে আমি 3 ব্যাগ পাইছি। করোনার কারণে স্বেচ্ছায় রক্তদাতাদের সংকট তৈরি হয়েছে। নর্মালি যা থাকে তার দ্বিগুণ 3 গুণও হয়েছে আর কি। কোনো দিন রক্তের চাহিদা, ডেঙ্গু রোগীদেরও রক্তের চাহিদা হচ্ছে। তো ক্রান্তির এই সময়টায় আসলে আমাদের মানবিক আহ্বান থাকবে যে যারা এখনও ভ্যাকসিন নেননি অথবা ভ্যাকসিনের আওতামুক্ত, যেমন 18 বছর বয়স যাদের হয়েছে তারাই তো রক্তদাতা, 18 থেকে 60 বছর বয়সী, তো তারা যদি আসলে এগিয়ে আসেন। এদিকে রক্তের এমন সংকটের মধ্যে প্রতারণার শিকারও হচ্ছেন অনেকে। আমরা প্রতারিত শিকার হয়েছি ব্লাডের জন্য। আমাদের সাথে 2000 টাকা নেওয়া হয়েছে, বলছে যে ব্লাড দেওয়া হবে 4 জন ডোনার, কিন্তু টাকা দেওয়ার পরে তারা আসেনি। বলতেছে যে 20 মিনিট পরে আসবে বলে সে মোবাইলটা অফ করে রাখছে, আর দেওয়া হয়নি। চিকিৎসকেরা বলছেন, এবছর ডেঙ্গু রোগীদের প্লাটিলেট বেশি কমায় দরকার হচ্ছে রক্তের। যাদের লাগছে তাদেরকে বলার পরে দেখা যাচ্ছে তাদের পরিচিত যারা হয়তো দিতে পারতেন ডোনার, তাদের সাথে আসলে একটা কমিউনিকেট করা, তা ওনারা হচ্ছে এটাকে দেয়া, এটা ওনারাও একটু খুব ডিফিকাল্টি ফেস করছেন আর কি। এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 10,651 জন। এর মধ্যে জুলাই আগস্টে আক্রান্ত 9,984 জন। মৃত্যু হয়েছে 45 জনের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার দুর্বিষহ সময়ে সরকারকে পিপিই ও চিকিৎসা সরঞ্জাম দেয়া উদ্যোক্তাদের অনেকেই এখন সংকটে। কেউ কর্মীর বেতন দিতে পারছে না, কারো বিরুদ্ধে হয়েছে মামলা। কারণ 1 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি থেকে বিল পাননি তারা। ব্যবসায়ীদের অভিযোগ, সমস্যার সমাধান না করে শুধু চিঠি চালাচালি করেই সময় পার করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত বছরের মার্চে রপ্তানির জন্য পিপিই তৈরি করছিল চট্টগ্রামের তৈরি পোশাক কারখানা স্মার্ট জিন্স। এ সময় দেশেও বাড়তে থাকে করোনার সংক্রমণ। দেখা দেয় পিপিইর তীব্র সংকট। সরকারের কয়েকটি দপ্তরের অনুরোধে রপ্তানির পিপিই কেন্দ্রীয় ঔষধাগারে সরবরাহ করে কারখানাটি, কিন্তু এখনও টাকা পরিশোধ করেনি সিএমএসডি। একই সময়ে সিএমএসডিকে পিপিই সরবরাহ করে ফকির অ্যাপারেলস সহ আরও 2টি কারখানা। বিজিএমই এর হিসেবে 4 পোশাক কারখানার পাওনা
37 কোটি টাকা। আমাদের কয়েকটা কোম্পানি এটার পেমেন্টটা পায় নাই, তো আমি আশা করি তারা সরকারের যে ডিপার্টমেন্টে বিলগুলো দিয়েছে, যে ডিপার্টমেন্ট থেকে অর্ডার দিয়েছে, সেখানে বিলটা সরকার খুব তাড়াতাড়ি দিয়ে দিবে। পরিচয় গোপন রাখার শর্তে এই উদ্যোক্তা জানান, বিভিন্ন কারখানা থেকে সার্জিক্যাল মাস্ক নিয়ে সিএমএসডিকে সরবরাহ করেন তিনি। সিএমএসডি বিল দেয়নি, তাই তিনিও কারখানা মালিককে টাকা দিতে পারেননি। এতে কারখানা মালিক তার বিরুদ্ধে মামলা করেছেন। পাওনাদার চেক ডিজাইনার মামলা করে ফেলছে অলরেডি, কথা বলছেন। তো আরও বিভিন্ন জায়গায় চেক দেওয়া আছে, সবাই প্রেশার দিচ্ছে, চতুর্মুখী প্রেশার দিচ্ছে। আমরা তো ফ্যাক্টরিদের সাথে শর্ট টাইমের একটা কমিটমেন্ট দিয়েই চেক দিয়ে মাল নিয়ে এসেছি। পরিচয় গোপন রাখার শর্তে আরও এক উদ্যোক্তা মোবাইলে জানান তার দুর্বিষহ অবস্থার কথা। আগে ডাইরেক্টর নাকি উনি বিল দেবে না আর কি, এখন কে দেয় ভাই, আমরা খুব কষ্টে আছি। আমি গরিব মানুষ, ছোট মানুষ, এখানে টুকটাক ব্যবসা করে খাই। করোনা সংক্রমণের শুরুতে অর্ধশত উদ্যোক্তা ও ঠিকাদারের মাধ্যমে প্রায় 350 কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম কেনে সিএমএসডি। তখন দপ্তরের পরিচালক ছিলেন প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ। পরে সেখানে পরিচালক নিযুক্ত হন আবু হেনা মোরশেদ জামান। সরকারি ক্রয় প্রক্রিয়া মেনে এসব কেনাকাটা হয়নি অভিযোগ তুলে তিনি চিঠি দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে। এরপরই আটকে যায় বিল। গত 1 বছরে সমস্যা সমাধানে কমিটি হয় 2টি, চিঠি চালাচালি হয় কয়েক দফা। অর্থ মন্ত্রণালয় টাকা ছাড় করলেও ব্যবসায়ীদের হাতে তা পৌঁছায়নি। কঠিন পরিস্থিতি, এটা বটলনেক অবস্থা হয়েছে, এটাকে থেকে বার হয়ে আসতে হবে এবং এটি সহজসাধ্য নয় এবং এটি সিএমএসডির এখন নিয়ন্ত্রণেও নেই এবং এটা যাদের নিয়ন্ত্রণে আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা সে বিষয়ে কমিটি করেছেন। তারা কমিটি করার উদ্দেশ্যই হচ্ছে যে তাদের সদিচ্ছা আছে। সিএমএসডির পরিচালক জানান, করোনাকালীন কেনাকাটায় ক্রয় প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, তবে অতিরিক্ত দামে কেনাকাটা হয়েছে কিনা তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে শুরু হলো ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের বার্ষিক সম্মেলন। এছাড়া বেসরকারি খাতের সঙ্গে সরকারের সমন্বয় সাধনের কৌশলগত দিকগুলো গুরুত্ব পাচ্ছে। এতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জানিয়েছেন, উন্নয়ন সহযোগী এই সংস্থাকে সঙ্গে নিয়ে 1 দশকে বিশ্ব দরবারে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে বাংলাদেশ। উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ স্থানীয় এক হোটেলের সাজ রবি বলে দিচ্ছে, করোনার প্রকোপ পেছনে ফেলে অর্থনীতিকে এগিয়ে নিতে মরিয়া বিশ্ব। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার 57টি দেশে 2000-এরও বেশি প্রতিনিধির অংশগ্রহণে শুরু ইসলামী ব্যাংক ডেভেলপমেন্ট সম্মেলন 2021। এতে গুরুত্ব পাচ্ছে করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়টি। একই সাথে আলোচনা হবে আন্তঃদেশীয় সম্পর্ক উন্নয়ন নিয়েও। সম্মেলনের আগ মুহূর্তে কমনওয়েলথভুক্ত 11 দেশের প্রতিনিধি নিয়ে আলোচনায় বসে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন ITFC। তাতে বলা হয়েছে, ইসলামী দেশগুলোর ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে, অবকাঠামো সহ যাবতীয় উন্নয়নে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে হবে। CIS-ভুক্ত দেশ হওয়ায় আমরা বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছি। এ কারণে বহির্বিশ্ব বা অভ্যন্তরীণ সবখানেই সংস্কার কার্যক্রম চলছে। বিনিয়োগকারীদের ব্যবসা সংক্রান্ত সব সুযোগ সুবিধা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। দেশ পরিচালনায় স্বাধীন ও গণতান্ত্রিক মনোভাব আমাদের এগিয়ে নিচ্ছে, যার ফল 14% রপ্তানি প্রবৃদ্ধি। বিনিয়োগ বাড়াতে ইসলামী দেশগুলোকে জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জানান, গত 1 দশকে বিশ্ব দরবারে কৃষি, ডিজিটাল অর্থনীতি ও লিঙ্গ বৈষম্য দূর করে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার রোল মডেলে বাংলাদেশ। আর এক গতি ধরতে চাইলেন ISDBর সহযোগিতাও। ডিজিটাল অর্থনীতি, কৃষি, নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ বৈষম্য দূর করে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে যাচ্ছে। ইসলামী উন্নয়ন ব্যাংক গ্রুপ দীর্ঘ সময় ধরে বাংলাদেশের অগ্রযাত্রাকে সহায়তা দিয়ে আসছে। ITFC স্বল্প সময়ের জন্য পেট্রোলিয়াম কিনতে যে সহযোগিতা দিচ্ছে, সেজন্য তাদের ধন্যবাদ। অনুষ্ঠানে সরকারি দপ্তরের, বিশেষ করে প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে নিবিড়ভাবে বেসরকারি খাতকে সংযোগ করিয়ে দেওয়ার জন্য সম্মাননা জানানো হয় সালমান এফ রহমানকে। বলা হয়, পণ্যসহ বাণিজ্য বিকেন্দ্রীকরণে অনেক দূর এগিয়েছে বেসরকারি খাত। আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে বাংলাদেশ শুধুমাত্র তার নিজ দেশে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের আকৃষ্ট করছে না,
একই সাথে এই প্ল্যাটফর্মে তুলে ধরছে নিজেদের যৌথ বিনিয়োগ করার সক্ষমতার কথাও। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, তাশখন্দ, উজবেকিস্তান। প্রায় অবরুদ্ধ রাজধানীর বিমানবন্দর সড়ক। বাস র্যাপিড ট্রানজিট BRT প্রকল্পের ধীরগতি, মহাসড়কে খোঁড়াখুড়ি, অনেক জায়গায় কার্পেটিং না থাকায় বেহাল সড়কটিতে তীব্র রূপ নিয়েছে যানজট। গাজীপুরে শুরু হয়ে এটি পৌঁছায় মহাখালী পর্যন্ত। 1 ঘন্টার পথ যেতে কখনো কখনো নগরবাসীর লাগছে 4 থেকে 5 ঘন্টা। গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়, টাঙ্গাইল, বগুড়া, রংপুর সহ উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় চলাচল এ পথে। এছাড়া কিছু আন্তজেলা বাসের জন্য এ মোড়ের বিকল্প নেই। তবে BRT প্রকল্পের কারণে ছোট হয়েছে চৌরাস্তা। প্রকল্পটির 20.50 কিলোমিটার সড়কের উত্তরা থেকে টঙ্গীর চারাগালি পর্যন্ত যানজট এখন প্রতিদিনের ব্যাপার। এছাড়া কাজের ধীরগতি ও সড়কের পাশে যন্ত্রপাতি, নির্মাণ সামগ্রী রাখায় কোনো কোনো অংশে 1 লেনে চলছে গাড়ি। রাস্তাঘাটের অবস্থা তো দেখতেই আছেন, এই অবস্থা জাম হইব নাকি? এরা তো খালি কাজই করে, কাজ তো শেষ হইতেছে না। বাঙ্গাস আবার এক লাইন অফ করে দিয়ে উল্টাপাল্টা গাড়ি ঢুকে, সম্ভবত পুলিশ থাকে না। ঘন্টার পর ঘন্টা আমরা বসে থাকি, টাইম মতন যাইতে পারি না। পুলিশ বলছে প্রকল্প চলমান থাকা সহ রাস্তায় খানাখন্দের কারণে বাড়ছে গাড়ির জট। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা। BRT প্রজেক্টের যে চলমান কাজটা দেখতে পাচ্ছেন আপনার ডান পাশে, বাম পাশে এবং পিছনে, এই রাস্তার 3টা দিকে প্রায় 2 লেন বন্ধ করে কাজ চলতেছে, যার কারণে এই গাড়ির চাপটা হচ্ছে এবং আমরা হিমশিম খাচ্ছি। এ অবস্থায় হতাশ গাজীপুরের মেয়রও। সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় না করে প্রকল্প বাস্তবায়ন করায় জানিয়েছেন ক্ষোভ। তারা বলে এটা তাদের রুটসের কাজ, তাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাজ, তারা আমাদের সাথে এটা কোনো দায়বদ্ধ না। এবং আমাদের এই যে দেখছেন 2 পাশের 16 কিলোমিটারের জায়গা পানি, এই পানিগুলো এসে বন্ধ হয়ে যাচ্ছে। 2 পাশে ইন্ডাস্ট্রি আছে, কিন্তু তারা আমাদের কারো কোথায় শুনছে না। সাধারণত সেন্টার অফ দ্য সিটিতে শেষ হয় না, যেটা এখানে আমরা গাজীপুর থেকে এনে এয়ারপোর্টে নামিয়ে দিচ্ছি। এটা সরকারের ডিসিশন, কিন্তু এইটাই এখানেই শেষ না। এটা পাবলিকের ভোগান্তি কমানোর জন্য যে আমরা এটা জরুরি ভিত্তিতে শেষ করি, এটা সাকসেসফুলি আমরা রান করতে পারলে বাকিটাও আবার হয়তো শুরুর মধ্যে এসে যাবে। 2012 সালের 20 নভেম্বর অনুমোদন পায় 2035 কোটি টাকার এই প্রকল্প। কয়েক দফা পিছিয়ে এর ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 4200 কোটি টাকায়। এর মধ্যে শেষ হয়েছে মাত্র 60% কাজ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাজীপুর। 1996 সালের 15 ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধুর খুনি আব্দুর রশিদ ও বজলুল হুদাকে খালেদা জিয়া বিরোধী দলীয় নেতা ও সংসদ সদস্য বানিয়েছিলেন বলে সংসদে জানালেন প্রধানমন্ত্রী। বিকেলে সংসদ অধিবেশনে অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ সহ 7 জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনায় এসব কথা বলেন তিনি। কুমিল্লা 7 আসনে একাধিকবার এমপি হন প্রয়াত আলী আশরাফ। সেখানেই সংসদ সদস্য করা হয় বঙ্গবন্ধুর খুনি রশিদকে। সংসদে প্রধানমন্ত্রী সহ সংসদ সদস্যরা অধ্যাপক আলী আশরাফের জীবন ও কর্মের উপর আলোচনা করেন। পরে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া এক প্রশ্নোত্তরে মাসে 1 কোটি ডোজের বেশি করোনা টিকার ব্যবস্থা হয়েছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি ক্ষমতায় ছিল তো মানে আমাদের বোর্ডের কথা বলার ভঙ্গি হিসাবে অনন্য। 1996 সালের 15 ফেব্রুয়ারি বাংলাদেশে একটা নির্বাচন হয়। বেগম খালেদা জিয়া ক্ষমতায় থেকে সেই নির্বাচনটা করেছিল, যে নির্বাচন সকল রাজনৈতিক দল সেটা বয়কট করেছিল। একটা ভোটারবিহীন নির্বাচন, সারা বাংলাদেশে সেনাবাহিনী নামিয়ে দিয়ে প্রশাসন, গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে সেই নির্বাচনটা করা হয়। সেই নির্বাচনে ওই চান্দিনা থেকে কর্নেল রশিদকে সংসদ সদস্য করে পার্লামেন্টে নিয়ে আসে এবং বিরোধী দলের নেতার আসনে খালেদা জিয়া বসিয়েছিল। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা এবং তার মরদেহ নিয়ে বিতর্ক দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাধিতে মরদেহ থাকা নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রীর চ্যালেঞ্জের বিপরীতে মির্জা ফখরুল পাল্টা চ্যালেঞ্জ দিয়ে বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রী আগে প্রমাণ করুন তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। এই চ্যালেঞ্জের তাৎক্ষণিক জবাবও দিয়েছেন মন্ত্রী আকামা মোজাম্মেল হক। চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরদেহ থাকা না থাকা নিয়ে সম্প্রতি বিতর্ক রাজনৈতিক অঙ্গনে। ক্ষমতাসীন দলের নেতাদের পাশাপাশি সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধমন্ত্রী বিএনপির প্রতি চ্যালেঞ্জ ছড়ে দেন। তার দাবি, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ নেই। ডিএনএ টেস্ট করে প্রমাণ করুন, যে প্রমাণ হয় দাদির কাছে নাকে খত দিয়ে ক্ষমতা,
আমি চ্যালেঞ্জ করি যে সেখানে তার কোনো মৃত্যুদণ্ড নেই। বুধবার বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান দলটির মহাসচিব সহ শীর্ষ পর্যায়ের নেতারা। জানতে চাওয়া হয়, সমাধিতে মরদেহ থাকা নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রীর চ্যালেঞ্জ বিএনপি গ্রহণ করবে কি না। উনি মুক্তিযোদ্ধা ছিলেন, ওটা উনি প্রমাণ করুন। লেট হিম প্রুভ দ্যাট হি ওয়াজ এ ফ্রিডম ফাইটার। এটা জাতির দুর্ভাগ্য যে আজকে স্বাধীনতার ঘোষক বীরত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে এই ধরনের কথা বলা হয়। এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু না। এর কিছুক্ষণ পর নিজ দপ্তরে এক অনুষ্ঠানে মির্জা ফখরুলের বক্তব্যের তাৎক্ষণিক জবাব দেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। মুক্তিযুদ্ধে মির্জা ফখরুলের পরিবারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আকম মোজাম্মেল হক। বিএনপির প্রেসিডেন্ট সভাপতি যারা আবার অধীনে রাজনীতি গড়েছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, হাসান উদ্দিন সরকার এখনও বিএনপির প্রেসিডেন্ট গাজীপুর জেলার, ওনাদেরকে জিজ্ঞেস করে নিলে আমি খুশি হব। উনি কি ৭১ সালে চীনাপন্থী রাজনীতি যখন করেছেন, যারা বলেছিল যে আমাদের স্বাধীনতা হচ্ছে ২ কুকুরের কামড়াকামড়ি, উনি সেই দলের সদস্য ছিলেন। জাতীয় সংসদ কমপ্লেক্সের নকশায় জিয়াউর রহমানের কবর নেই। নকশা বহির্ভূত সব রকম স্থাপনা সরাতে স্পিকারকে বলা হয়েছে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিমনির রিমান্ড প্রশ্নে ক্ষমতার অপব্যবহার দেখছে হাইকোর্ট। রিমান্ডের উপাদান ছাড়া তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর সভ্য সমাজে হতে পারে না বলেও মন্তব্য উচ্চ আদালতের। এছাড়া ৪৯৮ ধারায় জামিন আবেদন বিচারিক আদালত কতদিনের মধ্যে শুনানি করবে এই প্রশ্নে গাইডলাইন দেওয়ার কথাও বলা হয়েছে। ঢাকার সিএমএম আদালতে পরিমনির জামিন আবেদন নাকচ হয় ১৯ আগস্ট। এরপর আবারও জামিন আবেদনে শুনানির দিন ঠিক হয় ১৩ সেপ্টেম্বর। পরদিন আগে শুনানি চেয়ে আবেদন করেন তার আইনজীবী। এতে ফল না পেয়ে এত দেরিতে শুনানির আদেশের বৈধতা চ্যালেঞ্জ এবং অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে ২৫ আগস্ট হাইকোর্টে করা হয় আবেদন। পরে হাইকোর্টের রুলে দ্রুত শুনানিতে জামিন হয় পরিমনির। বুধবার রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পরিমনি জামিন পাওয়ায় শুনানি প্রশ্নে রুল অকার্যকর হয়েছে। তবে আরেক রুল প্রশ্নে পরিমনির আইনজীবী বলছেন, তৃতীয় দফা রিমান্ডে ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারা ও সুপ্রিম কোর্টের নির্দেশনা মানা হয়নি। সে কারণেই সভ্য সমাজে এমন হতে পারে না বলে মন্তব্য উচ্চ আদালতের। যারা রিমান্ডের প্রেয়ার করেছে তাদের কাছে কি উপাদান ছিল, তাদের সিডিতে কি ছিল, সেটা তারা পরীক্ষার বিষয়টি উঠে এসেছে। আর যিনি মঞ্জুর করেছেন রিমান্ড, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, ওনারা কি বিষয়গুলি দেখে সেই দ্বিতীয়বার এবং তৃতীয়বার রিমান্ড মঞ্জুর করেছেন। পরে ৪৯৮ ধারায় জামিন আবেদন বিচারিক আদালত কতদিনের মধ্যে শুনানি করবে এ প্রশ্নে গাইডলাইন দেওয়ার কথাও বলেছে হাইকোর্ট। একটা হলো যে জামিন সংক্রান্ত, আর একটা পার্ট হলো যে কতদিন লাগবে একটা জামিন শুনানি, ফৌজদারি শুনানি করার জন্য। এই বিষয়ের উপর একটা গাইডলাইন ওনারা দেবেন। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল শুনানি করবেন বলে আদালতকে জানায় রাষ্ট্রপক্ষের আইনজীবী। পরে আদালত আগামীকাল শুনানির দিন নির্ধারণ করেন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। একই সাথে চুমকির বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। জামিন আবেদন নাকচ হয়েছে প্রদীপের। চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ শেখ আশফাকুর রহমান এই আদেশ দেন। কড়া পাহারায় আদালতে নিয়ে আসা হয় মেজর সিনহা হত্যা মামলার আসামি ওসি প্রদীপকে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের অভিযোগপত্র গ্রহণ করে আদালত। একই আদালতে প্রদীপের জামিন আবেদনেরও শুনানি হয়। আবেদন নামঞ্জুর করেন সিনিয়র স্পেশাল জজ শেখ আশফাকুর রহমান। মামলার আরেক আসামি প্রদীপের স্ত্রী চুমকির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয় আদালত। আদালত আসামিদের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র গ্রহণপূর্বক পলাতক আসামির বিরুদ্ধে WPN ইস্যু করেছেন। WPN হচ্ছে আপনার ওয়ারেন্ট অ্যান্ড প্রক্লেমেশন, গ্রেপ্তারি পরোয়ানা উইথ ক্রোকি পরোয়ানা। তার সম্পদ ক্রোকের জন্য এটা নির্দেশ দেওয়া হয়েছে। প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে ২,৩৫,০০,০০০ টাকা অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। এছাড়া ৫০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে। আসামি পক্ষের আইনজীবী জানান, এই সম্পত্তির বিষয়ে এনবিআরকে অবহিত করা হয়েছে। হয়রানির উদ্দেশ্যে এই মামলা বলে দাবি তার। প্রদীপের বাবার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই। ওনার ইনকনসিস্টেন্ট যে নন সোর্স অফ ইনকাম বলেছে, ওনার ইনকাম কত এটার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নাই।
এটা ধারণা প্রসূত একটা মামলা, এবং এটা উনি যেসব হিসাবপত্র দিয়েছেন এগুলি সব এনবিআর ডিক্লেয়ার করা আছে। 2020 সালের 23 আগস্ট প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে এই মামলা করে দুদক। কক্সবাজারে মেজর সিনহা হত্যা মামলার প্রধান আসামি হিসেবে আলোচনায় আসে ওসি প্রদীপের নানা অপকর্ম। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেশে তৈরি হলো প্রথম বোমা ডেটা সেন্টার, যেখানে সংরক্ষণ করা হয়েছে 20 বছরের 61 ধরনের বিস্ফোরিত বোমা। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে, বোমা তৈরি ও অপরাধের ধরন উদ্ঘাটনে সহায়ক হবে এই ডেটা সেন্টার। বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে হাতে তৈরি এই গ্রেনেডটি, আর এই গ্রেনেডটি ব্যবহৃত হয়েছে নব্যজেম্বির হাতে। দেশে ছোট বড় বোমা হামলার ঘটনা ঘটেছে অসংখ্যবার, যা মোকাবিলা করেছে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। নতুন ধরনের বিস্ফোরকের সাথেও পরিচয় হয়েছে অনেকের। এই তথ্য উপাত্ত এবং ডেটাগুলো এটা আজীবন থাকবে। 2000 সাল থেকে এই পর্যন্ত 61টি ধরনের বোমা বিস্ফোরণ হয়েছে সারা দেশে। এইসব বোমার ধরন ও বৃত্তান্ত নিয়ে গড়ে তোলা হয়েছে বোমা ডেটা সেন্টার। এছাড়া বোমা ডিসপোজাল ইউনিটের সংগৃহীত আলামতের নমুনা ও ছবি রয়েছে এই সেন্টারে। আমরা একটা বিশেষায়িত অ্যাপস বানিয়েছি, এটার নাম আমরা দিয়েছি এক্সপ্রেস, এক্সপ্লোসিভ রেফারেন্স লাইব্রেরি আমরা এটাকে বলতে পারি আর কি, এক্সপ্রেস। তো ওই অ্যাপসটা দিয়ে আমরা যখন কেউ ছবি তুলবে, ওই ছবিটা এআই দেয়া আছে, এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়া আছে, তখন এরকম যদি কোনো বোমা আমাদের সার্ভারে থাকে এটার সাথে ম্যাচ করে সে বলে দিতে পারবে এটা কি বোমা না বোমা না। বলা হচ্ছে এটি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের উদ্যোগে পুলিশের বোমা ও আইইডি এবং জঙ্গি সংক্রান্ত ডিজিটাল তথ্য ভাণ্ডার। এটি ইন্টারপোল সহ অন্যান্য দেশের বোমা ডেটা সেন্টারের ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবে। বোম আর্কাইভ, এটা একটা বোম আইডি বা এই সংক্রান্ত জঙ্গি সন্ত্রাসতার আমরা বলতে পারি একটি ডিজিটাল তথ্য ভাণ্ডার। বোমের তারা এখানে গতি প্রকৃতি, ওই বোম কীভাবে তৈরি করা হয়েছিল, এটার ড্যামেজিং ক্যাপাসিটি সহ এই সকল তথ্যাদি এই বোম ডাটা সেন্টারে সংরক্ষিত থাকে। বোমা ডেটা সেন্টারের তথ্য বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ অপরাধী শনাক্ত করা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাবনার ঈশ্বরদীতে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের 3 আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে জয়নগর শিমুলতলায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা 3 যুবকের বাড়ি পাকশি ইউনিয়নের রূপপুর গ্রামে। ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান জানান, রাত 9টার দিকে জয়নগর শিমুলতলা এলাকায় মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে 3 মোটর আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ দেশে আসবে আজ সকাল 8:30টার দিকে। তার মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ক্যাপ্টেন নওশাদের মরদেহ নিয়ে বিশেষ ফ্লাইট স্থানীয় সময় ভোর 5টায় ভারতের নাগপুর থেকে রওনা হয়। মরদেহের সাথে আছেন নওশাদের 2 বোন। গত 27 আগস্ট মাস্কাট ঢাকা রুটে বিমানের ফ্লাইট BG022 নিয়ে ঢাকায় ফেরার পথে আকাশেই অসুস্থ হয়ে পড়েন পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম। তার বিচক্ষণ সিদ্ধান্তে ফ্লাইটটি ভারতের নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বেঁচে যায় 124 জন যাত্রীর জীবন। পরে নাগপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান ক্যাপ্টেন নওশাদ। এ বিষয়ে আরও জানাতে এবার বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সোহেল রানা। রানা, ক্যাপ্টেন নওশাদের মরদেহবাহী বিমান কখন অবতরণ করতে পারে সে বিষয়ে কিছু জানা গেছে কিনা, আর মরদেহ গ্রহণ করতে কারা কারা সেখানে উপস্থিত রয়েছেন? দেখুন, ক্যাপ্টেন নওশাদের মরদেহ আমরা যতটুকু জানতে পেরেছি ভারতের নাগপুর থেকে ঠিক আমাদের ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 8টা
8:30 এসে পৌঁছানোর কথা রয়েছে এবং তার মরদেহ গ্রহণ করতে বিমান পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী তিনি কিন্তু এখানে আসবেন। আমরা যারা সংবাদকর্মী রয়েছেন তারা এখানে অবস্থান করছি। ঠিক আমরা এই যে 8 নম্বর যে গেটটি রয়েছে এই গেট দিয়েই প্রবেশ করে ঠিক আমরা যতটুকু গেছি রানওয়েতে নিয়ে যাওয়া হবে সংবাদকর্মীদের এবং বিমানের পক্ষ থেকে বিমান একটি ফ্লাইটে যেহেতু নওশাদের মরদেহ নিয়ে আসা হচ্ছে সেহেতু বিমান কর্তৃপক্ষ এবং পর্যটন প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট যারা বিমান এয়ারপোর্ট কর্তৃপক্ষ সবাই এই যে নওশাদের মরদেহ গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছেন এবং আশা করা যাচ্ছে ঠিক 8:30টার মধ্যেই তার মরদেহটি পৌঁছাবে এবং তার সঙ্গে কিন্তু ভারতের নাগপুরে তার যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালে অবস্থান করছে তার 2 বোন, তাদেরকেও নিয়ে আসা হবে। এটি কিন্তু আমরা আগ থেকে জানতে পেরেছি যে এই প্রক্রিয়ার মাধ্যমে এবং বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এটা করা হচ্ছে এবং যেহেতু ভারতের সঙ্গে আমাদের ফ্লাইট যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে সেহেতু এই বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আজকে কিন্তু আনার যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেটি হলো। গত শুক্রবারে কিন্তু তিনি অসুস্থ হয়ে ভারতের নাগপুর হাসপাতালে ভর্তি হয়। তারপরে আমরা জানতে পেরেছিলাম যে তিনি 3 দিন পরে মারা যান। হার্ট অ্যাটাকে কিন্তু তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তারপরে আনার প্রক্রিয়া শুরু হয়। আজকে মূলত সকালে 8:30টার মধ্যে তার মরদেহ এখানে এসে পৌঁছানোর কথা রয়েছে। ক্যাপ্টেন নওশাদের মরদেহ দেশে পৌঁছানোর বিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সোহেল রানা। পদ্মায় পানি বাড়ার সাথে সাথে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। গত 1 মাসে মসজিদ, বসতবাড়ি সহ অন্তত 350 মিটার এলাকা নদীতে বিলীন হয়ে গেছে। হুমকিতে রয়েছে 2 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি। চলতি সপ্তাহের শুরুতে দৌলতদিয়া 4 নম্বর ফেরিঘাট এলাকার সিদ্দিকপাড়ায় হঠাৎ পদ্মার ভাঙন শুরু হয়। মুহূর্তে নদীতে বিলীন হয়ে যায় একটি মসজিদ সহ কয়েকটি বসতবাড়ি। ভাঙন আতঙ্কে অর্ধশত বাড়িঘর সরিয়ে নেওয়া হয়েছে। ফেরিঘাট তো দূরের কথা, পুরো এলাকা বেঁচে নদীতে ভাঙে বিলীন হয়ে যাবে, এতে কোনো রকম সন্দেহ নাই। হঠাৎ করে নদী ভাঙন দেখা দেয়, একটা মসজিদ, 20টা বাড়ি, বসতবাড়ি 20 মিনিটে বিলীন হয়ে যায়। প্রতি বর্ষাতেই ভাঙনের কবলে পড়ছে দৌলতদিয়া ও আশপাশের এলাকা। এলাকাবাসীর অভিযোগ, ভাঙন ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এরা শুধু কাজ করে শুধু টাকার জন্য, আমাদের জন্য এরা কাজ করে না। এরা করে ঘাটের মতো শুধু বস্তা ফেলা, মানে ডাইনে বাড়ি জিজ্ঞেস করলে তারা বলে একটা কথাই, আমরা ঘাটের বাড়ি ছাড়া কোনো বস্তা ফেলাবো না। বোটগুলো আইছে, যে সমস্ত বস্তা ফেলাইছে এখন এই বস্তাটা এর অর্ধেক কটা বোট আইছে, এই বস্তা যদি 5 দিন আগে ফেলাইতো তাইলে আমাদের এই পরিস্থিতি আসতো না। রাজবাড়ী জেলা প্রশাসক ও বিআইডব্লিউটি এর কর্মকর্তারা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। ভাঙন রোধে স্থায়ী সমাধানের আশ্বাস মিলেছে আবারও। এইটাকে স্থায়ীভাবে ঘাটের পুনঃসংস্কার বা এই ধরনের একটা কাজের জন্য ডিবিপি প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে আমি যতটুকু জানি, যে এবং এটার অনুমোদনও হয়ে গেছে। তো এটার কন্ট্রাক্ট দেওয়ার জন্য কার্যক্রম চলছে। তো আমরা আশা করছি যে সামনের যে শীত মৌসুম আছে তখন থেকে কাজ শুরু হয়ে যাবে। বর্তমানে ভাঙনের ঝুঁকিতে রয়েছে 3, 4 ও 5 নম্বর ফেরিঘাট। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজবাড়ী ও ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই রাজবাড়ী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, নদী ভাঙনের সবশেষ পরিস্থিতি জানাবেন। ভাঙন রোধে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? দেখুন, পদ্মা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাজবাড়ীর বিভিন্ন পয়েন্টে নদী ভাঙন দেখা দিয়েছে। গত 1.5 মাসে আমরা দেখতে পেয়েছি যে রাজবাড়ীর সদর উপজেলার গোদারবাজারের 9টি পয়েন্টে কিন্তু নদী ভাঙন দেখা দেয় এবং সেই 9টি পয়েন্টে কিন্তু প্রায় 400 মিটার নদী তীর রক্ষার যে 376 কোটি টাকার প্রকল্পের যে কাজ চলমান ছিল সেই চলমান কাজের সিসি ব্লক এবং সেই সাথে কিন্তু ভাঙন ঝুঁকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ অসংখ্য স্থাপনা। ভাঙন রোধে আমরা দেখতে পেয়েছি যে বিআইডব্লিউ
ভাঙন রোধে আমরা দেখতে পেয়েছি যে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে এবং এই ভাঙন এলাকা সংসদ সদস্য সহ মন্ত্রী পরিদর্শন করেছেন এবং ভাঙন রোধের জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে তারা জানিয়েছেন। এছাড়াও আমরা গত দুদিন আগে দেখতে পেয়েছি যে দৌলতদিয়া ফেরিঘাটের 4 এবং 3 নম্বর ফেরিঘাট এলাকার মাঝামাঝি এলাকায় হঠাৎ করে নদী ভাঙন দেখা দেয়। সেই সময়টাতে কিন্তু নদী ভাঙনে একটি পাকা মসজিদ সহ বেশ কয়েকটি বসত বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এছাড়াও ভাঙন ঝুঁকিতে রয়েছে কিন্তু 2 শতাধিক বসত বাড়ি সহ 3, 4 এবং 5 নম্বর ফেরিঘাট। আমরা বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন যে এই পানি বৃদ্ধির কারণেই নদী ভাঙনটা দেখা দিয়েছে এবং আপাতত নদী ভাঙন রোধ করা সম্ভব হয়েছে জিও ব্যাগ ফেলে। তবে ভাঙন রোধ করা সম্ভব হলেও কিন্তু 3, 4 এবং 5 নম্বর ফেরিঘাটটি ভাঙন ঝুঁকির মধ্যে রয়েছে। এরই মধ্যে 4 নম্বর ফেরিঘাটটি বন্ধ রাখা হয়েছে সাময়িক সময়ের জন্য। আর স্থানীয়রা বলছেন যে ভাঙন রোধে যদি স্থায়ী কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে দৌলতদিয়া প্রান্তে যে ফেরিঘাটগুলো রয়েছে সবকয়টি ফেরিঘাটই নদীগর্ভে বিলীন হয়ে যাবে। শামীম, আপনি থাকবেন আমাদের সাথে। এবার ফরিদপুরে বন্যা পরিস্থিতি জানাবেন সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, জেলার কোন কোন এলাকায় এখনো বন্যা কবলিত আছে? যারা পানিবন্দী রয়েছে তারা পর্যাপ্ত সাহায্য সহযোগিতা পাচ্ছে কিনা? কেমন পানি একটু বেড়েই চলেছে, যার ফলে কিন্তু আজকে সকালে যেটি পানি বোর্ড বলেছেন যে পানির লেভেল এখন বিপদসীমার 54 সেন্টিমিটার, যেটি এই মৌসুমের সবচেয়ে বেশি উচ্চ পর্যায়ে রয়েছে এমনটি বলেছেন। এর ফলে কিন্তু ফরিদপুরের একটি বড় অংশ অর্থাৎ পাঁচপুর জেলার 13টি ইউনিয়ন এখন পুরোটাই পানিতে নিমজ্জিত বা প্লাবিত যেটা বলা হয়। তো এই প্লাবিত মানুষের কিন্তু দুর্ভোগ হচ্ছে মূলত যাতায়াতের বড় সমস্যা, রান্নার সমস্যা, গবাদি পশু খাদ্যের সংকট একটি বড় ব্যাপার দেখা দিয়েছে। আমি এই বিষয়ে কথা বলেছিলাম ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সঙ্গে। তিনি বলেছেন যে সংশ্লিষ্ট এলাকার উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে সমন্বয় করেই কিন্তু আমরা দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং সরকারি সহায়তা, খাদ্য শস্য এবং শুকনো খাবার, শিশু খাদ্য এবং খাদ্য দেওয়ার চেষ্টা চলছে এবং প্রতিদিন কোনো না কোনো ইউনিয়নে আমাদের সহায়তা চলছে। যদিও সদরপুর উপজেলা চেয়ারম্যান দাবি করছেন যে সরকারিভাবে যে বরাদ্দ তারা পেয়েছে সেটা আসলে চাহিদা তুলনায় অনেক কম। কারণ হচ্ছে তার দাবি তার এলাকার অধিক সংখ্যক মানুষ 4টি ইউনিয়নের পানিবন্দী অবস্থা হয়েছে এবং মানবতার জীবনযাপন করছে। অন্যদিকে ভাঙনের কথা বলতে হবে ফরিদপুরের মধুমতি এবং আড়িয়ালখাঁ নদ মূলত ভাঙন প্রবল এলাকা এবং এই মধুমতির ভাঙনের ফলে 3টি উপজেলা মধুখালী, বলমারী এবং আলফাডাঙ্গার বিস্তীর্ণ এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে ভাঙন চলছে। আপনাকে বলে রাখতে চাই যে ফরিদপুরের মধুখালীর বিশ্বশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের বাড়িতে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু নদীর গর্ভে মধুমতি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে, যার ফলে কিন্তু ওই রাস্তাতে কিন্তু বিশেষ গ্রামে যাতায়াত করা একেবারে বন্ধ অবস্থায় রয়েছে। বিকল্প পথ দিয়ে বা বিকল্প ভাবে কিন্তু গ্রামবাসী সেই রাস্তায় যেতে হয়। তো আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সন্তোষ কুমার শাহর সঙ্গে। তিনি বলেছেন যে এই ভাঙন রোধে মূলত স্থায়ী প্রোটেকশন ছাড়া বিকল্প কোনো পথ নেই। তারপরেও যেহেতু এখন ভাঙন চলছে, এই ভাঙন প্রতিরোধের জন্য আমরা বালি জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছি মধুমতির বিভিন্ন অংশ অর্থাৎ আলফাডাঙ্গা, বলমারী এবং মধুখালী এই 3টি উপজেলাতেই তারা ভাঙন রোধে কাজ করছেন অস্থায়ী ভিত্তিতে। অন্যদিকে আড়িয়ালখাঁ ভাঙনের কথা প্রশ্ন করা হলে তিনি একই কথা বলেছেন যে সেখানেও কিন্তু আমরা একই প্রকল্প কাজ করছি। তবে এই ভাঙন কবলিত মানুষের দাবি হচ্ছে যে তারা স্থায়ী প্রোটেকশন চায়, যাতে তাদের সম্পদ এবং জীবন মান সুরক্ষা থাকে। রাজবাড়ী এবং ফরিদপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। 5 মাস ঊর্ধ্বমুখী থাকার পর আগস্টে গতি কমেছে রেমিটেন্স প্রবাহের। গত মাসে রেমিটেন্স এসেছে $181 কোটি, টাকার হিসাবে এর পরিমাণ 15,385 কোটি টাকা। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। জুলাইয়ে রেমিটেন্স এসেছিল $187 কোটি 14 লাখ 90 হাজার বা 15,907 কোটি টাকা। সেই হিসেবে আগস্ট মাসে প্রবাসী আয় কমেছে 522 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন করোনার তৃতীয় ঢেউয়ে অনেক দেশে লকডাউন চলছে, এত প্রবাসীদের আয়ও কমেছে। এসব কারণেই রেমিটেন্স কমতে পারে। করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার অভাবে জামালপুরে টিকা নেওয়ার ক্ষেত্রে আগ্রহ হারাচ্ছেন ক্ষুদ্র জনগোষ্ঠীর মানুষ। এতে পাহাড়ি জনপদে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে করোনার টিকা গ্রহণে ক্ষুদ্র জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। জামালপুরের বকশীগঞ্জের গারো পাহাড়ের কামালপুর ইউনিয়ন সীমান্ত ঘেঁষা এই জনপদে
ক্ষুদ্র জনগোষ্ঠীর 1000-এর বেশি মানুষের বসবাস। ইউনিয়নে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 25 জনের, আর টিকা নিয়েছেন মাত্র 12 জন। টিকাটা আমাদের প্রয়োজন আছে, শুধু করোনার জন্য না, এখন অনেক নাকি কাজ কামে চাকরিজীবীতেও গেলেও নাকি এই টিকার কার্ডটা লাগবে এখন। তবে পায়েলের মতো করোনার টিকার ব্যাপারে সচেতন নন অন্যরা। আমি তো অসুস্থ হই নাই, করোনা টিকা নিয়ে এখন কি করব, এখন আমার শেষ বয়স। আশেপাশে যদি করোনা টিকার যদি কেন্দ্র হতো তাহলে আমরা ওখানে গিয়ে করোনা টিকা নিতাম। এছাড়া নিবন্ধন জটিলতা, টিকা কেন্দ্রের দূরত্ব সহ নানা কারণে টিকা নিতে আগ্রহ নেই বেশিরভাগ মানুষের। ওই যে ফর্ম ফিল আপ করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে এই ঝামেলাগুলো করার মতো ওই শক্তি বা সামর্থ্য তাদের নেই। স্বাস্থ্য বিভাগ থেকে এই করোনা ভ্যাকসিনের জন্য প্রচারও কম। যদি এখানে কোথাও আমাদের কাছাকাছিতে একটা ভ্যাকসিন দেওয়ার একটা কেন্দ্র করা হয় তাহলে আমাদের আদিবাসীরা খুব সহজেই ভ্যাকসিন গ্রহণ করতে পারত। স্বাস্থ্য বিভাগের দাবি, আদিবাসীদের করোনার টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে প্রচারের পাশাপাশি নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। কামালপুর ইউনিয়নে গত 7 আগস্টে 600 টিকা হয়েছে। তারপরে আমরা সেখানে যেহেতু আদিবাসীরা অনেক রিমোট এলাকায় আছেন, আমরা প্রয়োজনে সেখানে গিয়ে আবার স্পেশাল একটা ক্যাম্পের ব্যবস্থা করব এবং ওনাদেরকে সেই ক্যাম্পেইনে আমরা টিকাদানের ব্যবস্থা করব। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে টিকা কর্মসূচির আওতায় আনতে নিবন্ধন প্রক্রিয়া সহজ করে অঞ্চলভিত্তিক আলাদা টিকা কেন্দ্র স্থাপনের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নওগাঁয় হাটবাজারে ধানের দাম বেশি হওয়ায় সরকারিভাবে ইরি বোরো ধান সংগ্রহ ব্যাহত হয়েছে। মঙ্গলবার শেষ দিন পর্যন্ত জেলায় 13.8% ধান সংগ্রহ হয়েছে। তবে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল সন্তোষজনক। চলতি বোরো মৌসুমে নওগাঁয় সরকারিভাবে 40 টাকা কেজি দরে 49,269 মেট্রিক টন সিদ্ধ চাল এবং 27 টাকা কেজি দরে 25,697 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু সংগ্রহের শেষ দিন পর্যন্ত ধান সংগ্রহ হয়েছে মাত্র 3,568 মেট্রিক টন এবং চাল সংগ্রহ হয়েছে 47,085 মেট্রিক টন। সরকারি রেটের চেয়ে দাম বেশি পাওয়ায় কৃষকরা এবার হাট বাজারেই বেশিরভাগ ধান বিক্রি করছেন। আপনি ধান চলবে না, এটা নানান প্রকারের ঝামেলা, অর্থাৎ ওই জন্য ঝামেলা যার প্রয়োজন নেই, আমাকে হয়রানি হতে হয়, এগুলান করার জন্যে মনে করেন সমস্যা হয়ে যায়, এই জন্যে তার চাইতে বাইরে বাজারে বেশি দাম। ব্যবসায়ী নেতারা বলছেন, দাম কম ধরা ছাড়াও খাদ্য গুদামে ধান দিতে লটারি জটিলতার কারণে কৃষক ধান দিতে উৎসাহী হচ্ছেন না। গভর্নমেন্টের ঘরে ধান দিতে গেলে ময়েশ্চার ফ্রি করে চিটা মুক্ত করে দিতে হয়। এইসব করতে গিয়ে দেখা যাচ্ছে যে সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে আমরা বাইরেই কৃষক ভাইয়েরা বাইরেই মূল্য বেশি পাচ্ছে, এর জন্য সরকারের খাদ্য গুদামে ধান দিতে আগ্রহ প্রকাশ করছে না। বাজারে ভালো দাম পাওয়ার পাশাপাশি জেলায় মোটা ধানের উৎপাদন কম হওয়াকেও লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার অন্যতম কারণ বলে মনে করেন খাদ্য কর্মকর্তা। কৃষকের কাছ থেকে ধান কেনার জন্য সরাসরি সরকার সর্বদা সচেষ্ট আছে। আপনারা জানেন যে আমাদের নওগাঁ জেলাতেই 2টা পেডি সাইলো হবে। ওই পেডি সাইলোগুলোতে ধানগুলা আমরা যে বিনির্দেশে কিনতে চাই ওই বিনির্দেশে তৈরি করার ব্যবস্থা থাকবে। চলতি বোরো মৌসুমে নওগাঁয় ইরি বোরো ধান উৎপাদন হয়েছে 11,82,888 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আফগানিস্তানে মার্কিন অভিযানের ফলাফল শূন্য বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের কঠোর সমালোচনাও করেছেন তিনি। রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, 20 বছরের অযৌক্তিক যুদ্ধে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি, বরং জানমালের ক্ষতি এবং বিশ্ব শান্তি ব্যাহত হয়েছে। এদিকে এখন থেকে অন্য কোনো দেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র আর সামরিক অভিযান চালাবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আফগানিস্তান ছাড়ার সময় মার্কিন সেনা ও বেসামরিক আফগান নাগরিকদের হতাহতের দায় নিজের কাঁধে তুলে নেন প্রেসিডেন্ট বাইডেন। আফগানিস্তানে সরকার গঠনে প্রস্তুত তালেবান। আগামী দুদিনের মধ্যেই জানা যাবে নতুন মন্ত্রিসভায় আসছেন কারা, কোন পদে বসছেন কে। তবে সরকারে নারীর ভূমিকা থাকলেও মন্ত্রী পর্যায়ে থাকছেন না কেউ।
বিবিসি পশতুনকে দেয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন কাতারের রাজনৈতিক কার্যালয়ের উপপ্রধান শের আব্বাস স্টানিকজাই। আফগানিস্তানের কান্দাহারে বিজয় মিছিলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি সাজোয়া যান, জব্দ করা অস্ত্র নিয়ে তালেবানের প্যারেড। পরনে ছিল সামরিক বাহিনীর পোশাক, হাতে মার্কিনীদের কাছ থেকে নেওয়া অস্ত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিও দেখে ধারণা করা হচ্ছে মার্কিনীদের ফেলে যাওয়া বেশিরভাগ সামরিক যানই ঠিক আছে। আকাশে ওড়ানো হয়েছে ব্ল্যাক হক হেলিকপ্টারও, তাতে ছিল তালেবানের পতাকা। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর তাদের ফেলে যাওয়া কয়েকশো ব্ল্যাক হক হেলিকপ্টার ও হামভি সহ অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম এখন তালেবান যোদ্ধাদের হাতে। এদিকে শনি থেকে সোমবার পর্যন্ত সরকার গঠন নিয়ে কান্দাহারে দফায় দফায় বৈঠক করেছেন তালেবানের শীর্ষ নেতারা। জানা গেছে নতুন সরকার পরিচালনা করবে শরিয়া কাউন্সিল। সেক্ষেত্রে সর্বোচ্চ নেতা হতে পারেন হাইবাতুল্লাহ আখুনজাদা। পরে বুধবার কাতারে তালেবানের রাজনৈতিক কার্যালয়ের উপপ্রধান শের আব্বাস স্টানিকজাই জানিয়েছেন নতুন সরকারে প্রায় সব পক্ষেরই অংশগ্রহণ থাকবে। নারীর ভূমিকা থাকলেও মন্ত্রী পর্যায়ে থাকছেন না কেউ। সরকারের শীর্ষ পর্যায়ে নারীরা থাকবেন না, তবে নিম্ন পর্যায়ে থাকবেন, কারণ প্রতিটি মন্ত্রণালয়ের অর্ধেকই নারী কর্মী। তারা চাইলে কাজে ফিরতে পারেন। তবে গত ২০ বছর মার্কিন সমর্থনপুষ্ট সরকারে কাজ করা কাউকে তালেবান সরকারে অন্তর্ভুক্ত করা হবে না। কাবুল বিমানবন্দর প্রশ্নে স্টানিকজাই জানান, মার্কিন সেনাদের অব্যবস্থাপনায় যে ক্ষতি হয়েছে তা সংস্কারে লাগবে $30 মিলিয়ন। আগামী 2 দিনে বিমানবন্দরটি চালু হবে বলেও আশা তার। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্তর্জাতিক ফুটবলে এককভাবে সর্বোচ্চ গোলের মালিক হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পেছনে ফেললেন ইরানের কিংবদন্তি আলী দাইকে। অনন্য রেকর্ড গড়া ম্যাচে রোনালদোর জোড়া গোলে বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ডকে 2-1 ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। ঘরের মাঠে প্রথমার্ধে গোল হজম করে পর্তুগাল, হারের শঙ্কাও ছিল সেলেকাওদের। রোনালদো এ নিয়ে তার আন্তর্জাতিক গোলের সংখ্যা দাঁড়ালো 100। চ্যাম্পিয়ন ফ্রান্স তাদের রুখে দিয়েছে বসনিয়া। প্রথমার্ধে করা এডিন জেকোর গোল শোধের পর আর সফলতা পায়নি ফ্রান্স। শৌখিন প্রাণী পালনের নামে চলছে বন্য প্রাণী পাচার। অধিদপ্তরে অনুমতি নিয়ে আমদানির পর তা বিদেশে পাঠানোর রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে সীমান্ত এলাকা। প্রায় 10 মাস আগে দেশে আনা হয়েছিল আর্জেন্টিনার 100 পাতাগোনিয়ান মারা। এর বেশিরভাগই পাচার হয় বলে ধারণা গবেষকদের। হরিণের মতো চোখ, মুখ, কান খরগোশের, ছোট লেজ, ছোট পায়ে ঘুরে ফিরে বেড়ানো এই প্রাণীটির নাম পাতাগোনিয়ান মারা। আদিবাড়ি আর্জেন্টিনায়, এখন আছে খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে। ছানাও হয়েছে একটি। গত মার্চে সাতক্ষীরার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় উদ্ধার হয় এটি। 5 মাস ছিল বিজিবির কাছে। 22 আগস্ট দায়িত্ব নিয়েছে বন বিভাগ। গত বছর SA ইন্টারন্যাশনালকে শৌখিন গৃহপালিত প্রাণী হিসেবে 100টি পাতাগোনিয়ান মারা আনার অনুমতি দিয়েছিল প্রাণী সম্পদ অধিদপ্তর। শৌখিন পশু পাখি পালনকারী প্রতিষ্ঠান তারা এটা আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে আবেদনে তারা ছিল এটা নেদারল্যান্ড থেকে এই ডোমেস্টিক মারা। আপনি যদি এটা দেখেন, আমরা যে এনওসিটা দিয়েছি এটা ডোমেস্টিক র্যাবিট এবং ডোমেস্টিক মারার একটা এনওসি দিয়েছি। শাহজালাল বিমানবন্দর দিয়ে গত বছর অক্টোবরে দেশে আনা প্রাণীগুলোর থাকার কথা SA ইন্টারন্যাশনালের খামারে। তবে তাদের সে খামার দেখাতে রাজি নন আমদানিকারক সালেহ আহমেদ। আপনাদের খামারটা কোন জায়গাটায়? আমি একটু যেতে চাই আপনাদের এখানে। খামারটা খিলক্ষেতে। খামারটা এখন ওই ছাগলটাগুলো ওই কম আছে আগে, মানে স্টেপ বাই স্টেপ প্রতিদিন 2 দিনটা করে হঠাৎ কোনো রিজন ছাড়াই মারা যাচ্ছিল। তারপরে আমি কিছু সাদেক আগ্রহতে আমি কিছু সেল করে দিই। ওখানে আমি যে হাসিনাকে ডেলিভারি দিই, আর কিছু আমার পরিচিত যে একজন আছে এদের কাছে আমি সেল করি। গবেষকেরা বলছেন তৃণভোজী এই প্রাণীটি প্রকৃতিতে সংকটপূর্ণ বলে IUCN-এর লাল তালিকাভুক্ত। আমদানির অনুমোদনে পাচারের সক্রিয় কয়েকটি চক্র। বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে তারা। প্রাণীগুলোকে সম্পূর্ণ অবৈধভাবে এই সীমান্ত পথে আবার ভারতে পাচারের যে চেষ্টা, বা সম্ভবত অনেকগুলো পাচার হয়েও গেছে, এই বিষয়টিও কিন্তু বড় একটি প্রশ্নের জন্ম দেয়। তাহলে কিন্তু সর্বোপরি বাংলাদেশেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, কারণ অন্যান্য দেশ জানবে যে অবৈধভাবে এই প্রাণীগুলো পাচার হয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যায়।
এই অবস্থায় প্রাণী পাচার বন্ধে বন বিভাগ ও প্রাণী সম্পদ আইনের সমন্বয় করে নজরদারি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন গবেষকেরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলবায়ু পরিবর্তনে গত 50 বছরে বন্যা ও দাবদাহের মতো প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে 5 গুণ। এই সময়ে 20 লাখের বেশি মানুষের প্রাণহানি হয়েছে আর ক্ষয়ক্ষতি 3.64 ট্রিলিয়ন মার্কিন ডলার। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMOর দেয়া জরিপে বুধবার এসব তথ্য উঠে এসেছে। উনিশশো থেকে 2019 সাল পর্যন্ত বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে 11,000-এর বেশি, তবে কমেছে প্রাণহানি। WMO বলছে 70 দশকে প্রাকৃতিক বিপর্যয়ে প্রতি বছর গড়ে 50,000-এর বেশি মানুষ মারা গেছে, তবে 2010 সালের পর মৃত্যুর সংখ্যা কমে বছরে 18,000-এ নেমেছে। WMOর জরিপ বলছে 90% প্রাণহানি হয়েছে উন্নয়নশীল দেশে। দুর্যোগ সতর্ককরণ ব্যবস্থায় উন্নতিতে প্রাণহানি কমেছে বলছেন সংস্থাটির মহাসচিব। Good news is that we have been able to ভালো খবর হলো দাবদাহ, বন্যা, খরা ও ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়লেও হতাহত কমেছে। তবে খারাপ খবর হলো এসব দুর্যোগে অর্থনৈতিক ক্ষতি বেড়েছে অনেক। জলবায়ু পরিবর্তনে ভবিষ্যতে আরও দুর্যোগের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত 50 বছরে 5 গুণ বেড়েছে প্রাকৃতিক দুর্যোগ আর ক্ষয়ক্ষতি বেড়েছে 7 গুণ। জরিপ বলছে 70-এর দশকে যেখানে ক্ষতির পরিমাণ ছিল $175.4 বিলিয়ন, সেখানে গত দশকে তা বেড়ে দাঁড়িয়েছে $1.38 ট্রিলিয়ন। আমরা দেখেছি এই বছরের জুলাই মাস ছিল সবচেয়ে উষ্ণ। দাবদাহ ও বন্যা হয়েছে অনেকবার। দুঃখজনক হলেও সত্যি যে আমরা নিরাপদ জায়গায় নেই। প্রতিবেদনে বলা হয়েছে গত 50 বছর ছিল বেশ উদ্বেগের। গত বছর দুর্যোগের কারণে 3,10,00,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলছেন জাতিসংঘ মহাসচিবের দুর্যোগ প্রশমন বিষয়ক বিশেষ দূত। আর ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।